সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে গণমাধ্যমের রূপান্তরের সঙ্গে সুমন। সরাসরি সম্প্রচারে 7 বছরে পা রাখল সময় সংবাদ। 2011 সালের এই দিনে বিকেল 5টার সংবাদ দিয়ে সময় সংবাদের পথ চলা শুরু হয়। বিশেষ এই ক্ষণে দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর সহ শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের পথ চলায় যারা সাহস ও প্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি থাকছে কৃতজ্ঞতা। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবার আমরা সময় সংবাদ সরাসরি সম্প্রচার করছি পটুয়াখালীর কুয়াকাটা থেকে। অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। কেনাকাটা বার্মিজ মার্কেটে যে সবাই কিনলাম। লাল কাঁকড়ার বিচার অনেক কিছুই আছে এখানে দেখার মতো আশেপাশে। সমুদ্র সৈকতটা তো খুবই চমৎকার, কিন্তু পথ ঘাটগুলো এত অব্যবস্থাপনা আর কি ভাঙাচোরা, যার কারণে যাওয়া আসাটা খুব কঠিন। এই সাগরকন্যার পর্যটনকে ঘিরে অধিকাংশ রাখাইন সম্প্রদায়ের জীবিকা, তাদের টিকিয়ে রাখার সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ। আমরা যে কাপড় বুনাই সেইটাগুলা তো লেজু দাম পাইতে আসি না, আমাদের কিছু না, আমরা টাক বুনিয়া সংসার চালাই। কুয়াকাটার ঐতিহ্য হিসেবে তাদের টিকিয়ে রাখতে সরকারি, বেসরকারি সংস্থা ও এনজিওকে এগিয়ে আসতে হবে। সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা এবং আমি ইমদাদুল হক। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক চেতনা বাঁচিয়ে রাখার তাগিদ। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হলেও ভাড়া আদায়ের নির্দেশনা মানছে না চালক ও সহকারীরা। অমান্যকারীদের রুট পারমিট বাতিলের ঘোষণা বিআরটিএর। মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে, যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট, বলছে কর্তৃপক্ষ। শর্তের প্রায় সব পূরণ না করা সত্ত্বেও নানা অজুহাতে জিএসপি সুবিধা পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। আরও তৎপর হওয়ার তাগিদ ব্যবসায়ীদের, ভিন্নমত অর্থনীতিবিদদের। এবং অব্যাহত ভাঙনে গতিপথ পাল্টে কিছু জায়গায় পদ্মা নদী প্রবাহিত হচ্ছে ভারতীয় সীমান্তে, ভূখণ্ড হারানোর আশঙ্কা। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,
৭৫ পরবর্তী এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা ভুলণ্ঠিত হয়েছে। তাই আজ সময় এসেছে ২১ বছর ধরে চলা সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে উৎপাটনের। অসাম্প্রদায়িক চেতনাকে ভুলণ্ঠিত করা হয়েছে। আজকের দিনে আমাদের শপথ হবে যে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষ ডালপালা বিস্তার করেছে এতদিনে, সেই বটবৃক্ষকে বিষ বৃক্ষকে আমরা সমূলে উৎপাটন করব। তিনি বিএনপিকে ইস্যু তৈরির দল উল্লেখ করে বলেন, এই সরকার যেন তিস্তা চুক্তি করতে না পারে সেজন্য বিএনপি নানাভাবে ষড়যন্ত্র করছে। এদের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, শুধু ইস্যু তৈরি করে, এক একটা ইস্যু। এখন চলছে ভারত বিরোধিতার ইস্যু। তিস্তা চুক্তি শেখ হাসিনার আমলে যাতে না হয় সে ব্যাপারে বিএনপি যত রকমের তাদের পায়তারা করতে হয়, চক্রান্ত করতে হয়, সেটা তারা করবে, আগেও করেছে, এখনো করবে। মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। এর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। ইতিহাস সংশ্লিষ্টরা বলছেন, মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধ আর তথ্যযুদ্ধ উভয় ক্ষেত্রেই সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে অস্থায়ী সরকার। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ১৯৭১ স্বাধিকারের প্রশ্নে বাঙালির অবিরাম লড়াই, যে লড়াইকে স্তব্ধ করে দিতে ২৫শে মার্চ রাতে নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। বাঙালিরাও বসে থাকেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তবে ন্যায়ের পক্ষের এই জনযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বের প্রয়োজন ছিল। ঐতিহাসিক সেই প্রয়োজন থেকেই গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। ১৫টি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে এই সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয় জেনারেল এম.এ.জি. ওসমানীর নাম। অস্থায়ী সেই সরকারের সাথে যুক্ত সাবেক এই আমলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পরই অনানুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এই সরকার। আনুষ্ঠানিকভাবে মুজিবনগরে সরকার উদ্বোধন করা হয়েছে ১৭ই এপ্রিল। এর আগেই আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়েছে যেগুলো পাকিস্তান সরকারের আইন অনুসারে আদৌ বৈধ ছিল না। আমরা আশা করছিলাম যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারের ছত্রছায়ায় আমরা কাজ করব। মুক্তিযুদ্ধকালীন অন্তর্বর্তী এই সরকার নানা সংকটের মধ্য দিয়ে গেলেও কৃতিত্বের সাথেই স্বাধীনতার সপক্ষে কূটনৈতিক তৎপরতা, আর্থিক সক্ষমতা অর্জন ও মুক্তিযোদ্ধাদের গেরিলা প্রশিক্ষণ প্রদান করে। এই সরকারে যারা সদস্য ছিলেন তারা সবাই নির্বাচিত। এই সরকারটার একটা বড় বিষয় ছিল আন্তর্জাতিক যোগাযোগগুলো রক্ষা করা। সারা দেশে তখন যুদ্ধ বিরাজ করছে, তখন আমাদের কার্যাবলীর ধরন ভিন্ন ছিল, আমাদের সম্পদও অত্যন্ত সীমিত ছিল। কিন্তু সেই সীমিত সম্পদ নিয়ে ওই সরকারের পক্ষে যতটুকু কার্যকর হওয়া সম্ভব আমার মনে হয় তার চেয়েও বেশি কার্যকর হয়েছে। সাধারণ মানুষের মাতৃভূমির জন্য অপরিসীম দেশপ্রেম আর মুজিবনগর সরকারের দক্ষ নেতৃত্ব স্বাধীনতার যুদ্ধকে এগিয়ে নিয়ে যায় বিজয়ের পথে। বাঙালি পায় তার হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হওয়ার দ্বিতীয় দিন আজ। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায়ে বিআরটিএর নির্দেশনা থাকলেও বাস মালিকরা তা মানছেন না বলে অভিযোগ যাত্রীদের। এদিকে বিআরটিএর চেয়ারম্যান জানালেন, অভিযানের সময় বাস বন্ধ থাকলে রুট পারমিট বন্ধ সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএর পক্ষ থেকে সিটিং সার্ভিস সহ গণপরিবহনের নানা অনিয়ম বন্ধ ঘোষণার পরে যাত্রীদের সঙ্গে গণপরিবহনের কর্মচারীদের বাকবিতণ্ডার চিত্র এখন রাজধানী জুড়ে। আমি 10 টাকা উঠছে, 20 টাকা কেন দিব? 18 টাকা দিবেন। তাহলে তো তুমি দিছো। অভিযানের কারণে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা। রাজধানীর বিভিন্ন রুটে দেখা যায় সিটিং সার্ভিস নামের বাসগুলোতে আসনের তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী তোলা হলেও ভাড়া আদায় করা হচ্ছে আগের মতোই। সিটিং ভাড়াই ছিল 14 টাকা,
কিন্তু এখন প্রত্যেকটা মানুষের 15 টাকা ভাড়া যাচ্ছে। সিটিং সার্ভিস বন্ধ করছে, বাট এখনো বাস ওইরকম ভাবে বেশি করে ছাড়তেছে না, সব বাস বন্ধ করে রাখছে। সরকারি আর সিটিং ভাড়ার ভিতরে তফাৎ পাচ্ছি না আমরা, দেখা গেছে যে সে আগের ভাড়ার মতনই রয়ে গেছে। যত্রতত্র গাড়ি থামানো সহ বেশিরভাগ বাসে এখনো নেই বিআরটি এর নির্ধারিত ভাড়ার তালিকা। নতুন কোনো চার্ট পাচ্ছি না, ওখানে যে সিগনেচার গুলো আছে অ্যাকচুয়ালি ওটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ কিনা এটাই আমাদের সন্দেহ। অনিয়মের কথা স্বীকার করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। এই গাড়িতে দেখলাম যে চার্টে যে ভাড়া আছে তার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, অনিয়ম পাওয়া গেছে, যার কারণে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বিআরটি এর চেয়ারম্যান জানালেন জনস্বার্থে পরিবহনের কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না। কোনো সমঝোতা তো প্রশ্নই ওঠে না কারোর সাথে। আমরা বরং যেসব মালিকরা গাড়ি নামাবে না তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, যেহেতু গাড়ি তারা বসাই রাখবে, প্রয়োজন হলে গাড়ির রুট পারমিট আমরা বাতিল করে দিব যদি তারা রাস্তায় গাড়ি না চালায়। গণপরিবহনের শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিআরটি এর পক্ষ থেকে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আজকের অবস্থা জানতে রাজধানীর ফার্মগেটে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকালকে যে রাজধানীতে গণপরিবহনের যেই সিটিং সার্ভিস ছিল সেই সার্ভিস সহ বিভিন্ন যে অনিয়মের বিরুদ্ধে আদেশ জারি করে, নিষেধাজ্ঞা জারি করে বিআরটিএ, তারপরে কিন্তু আজকে দ্বিতীয় দিন চলছে। তো আজকে সারা দিনই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন স্থানে আমরা পরিদর্শন করেছি, গিয়েছি। বিশেষ করে রাজধানীর মিরপুর, ফার্মগেট, এছাড়া শাহবাগ, পল্টন সহ ওইদিকে উত্তরা সহ বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি। যেটা আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে আজকে কিন্তু সপ্তাহের কর্মব্যস্ত দিনে, এই কর্মব্যস্ত দিনেও কিন্তু আজকে গাড়ির সংখ্যা আমরা কিন্তু খুব কম দেখেছি, অর্থাৎ গণপরিবহনের সংখ্যা কিন্তু কম দেখেছি। আমি এমদাদ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম এলাকা ফার্মগেট এলাকায়। আর এই ফার্মগেট এলাকায় এখন যেটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু গণপরিবহনের সংখ্যা আমি প্রতিদিনের তুলনায় যেমন থাকে এই মুহূর্তে সেটি কিন্তু আসলে অত্যন্ত কম দেখা যাচ্ছে। আর তাও বা যেগুলো আসছে সেগুলো কিন্তু অত্যন্ত গাদাগাদি করে লোক উঠছে এবং এখানে কিন্তু খুব কম সংখ্যক লোক উঠতে পারছেন চাহিদার তুলনায়। এছাড়া আজকে কিন্তু রাজধানীর রমনা এলাকায় এই ধরনের বাসের সিটিং সার্ভিসের নামে যে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সেখানে কাজ করেছেন, সেখানে কিন্তু অনেকগুলো গাড়িকে তারা জেল জরিমানা করা হয়েছে। তারা বিভিন্ন অভিযোগ, সেখানে অভিযোগের সত্যতা তারা আসলে পেয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে বিআরটি এর চেয়ারম্যান মশিয়ার রহমানের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই ধরনের যে গণপরিবহনের যেই বাসের যে কম সংখ্যা, অর্থাৎ এখানে যে অনেকে বাস মালিক বাস বন্ধ রেখেছেন, তার বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নেবেন। বলছেন যে রুট পারমিট বাতিল সহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে গতকালকে যে অভিযোগ ছিল আজও কিন্তু ঠিক সেই অভিযোগ, অর্থাৎ বেশি ভাড়ার নেয়ার সেই অভিযোগটা কিন্তু রয়ে গেছে। সেক্ষেত্রে জনসাধারণের কিন্তু দুর্ভোগ কিন্তু পড়তে হয়েছে সারাদিনই। কিন্তু এখন এই বিশেষ করে অফিসের শেষ সময়, অর্থাৎ মানুষ কিন্তু ঘরমুখ মানুষ কিন্তু এখন চরম দুর্ভোগে পড়েছেন। তো এমদাদ, রাজধানী ফার্মগেট এলাকায় এই ছিল আমার হাতে, যাচ্ছি কুয়াকাটায়। রাজধানীর ফার্মগেট থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন তোহা খান তামিম। রাজধানীবাসীর স্বপ্নের মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই শুরু হয়ে গেছে অসহনীয় দুর্ভোগ। এখন দুর্ভোগের শিকার হচ্ছেন মিরপুরবাসী। কিন্তু পর্যায়ক্রমে যে পথে মেট্রো রেল এগুবে সে পথেই কষ্ট পোহাতে হবে নগরবাসীকে। সংশ্লিষ্টরা বলছেন সেবা সংস্থাগুলোর লাইন সরানোর পর মূল নির্মাণ কাজ শুরু হলে দুর্ভোগ কমাতে বিকল্প রুটের ব্যবস্থা করবেন তারা। রিপোর্ট আতিকুর রহমান তমালের, ছবি তুলেছেন ফাইদুল ইসলাম। এমন নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে অন্যের সাহায্যে না হয় মেয়েকে পার করা গেল, কিন্তু নিজে ওপারে যাবেন কিভাবে? নিরুপায় এই নারী বেশ কিছুক্ষণ ইতিউতি তাকালেন। ওপারে মেয়ে, এপারে তিনি। অগত্যা অপরিচিতের সাহায্য নিয়ে পার হতে হলো তাকেও। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে মিরপুরে চলাচলকারী অনেককেই। এইভাবে ফেলে রাখছে, তো আসলে এইভাবে রাখাটা ঠিক না। রাস্তা পারাপারে তো সমস্যা হয়। মেট্রো রেলের কাজ চলবে, তাই মিরপুর 12 থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তার প্রায় মাঝ বরাবর কেটে সেবা সংস্থার লাইন সরানো হচ্ছে। আর এতেই অসহনীয় যানজট আর ধুলোর রাজ্যে পরিণত ওইসব এলাকা।
নিয়ম অনুযায়ী প্রকল্প এলাকায় ধুলো কমাতে পানি ছেটানোর কথা, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে কিনা তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। বলে যে সাময়িক অসুবিধা কিন্তু এই 1 মাস 2 মাস হবে না, 6 মাস 1 বছর 2 বছর হবে। আমাদের খুব কষ্ট হইতাছে, রাস্তা পার হতে গাড়ি না যাইতে গাড়ি রাস্তা জাম হয়ে যায় ভাই। আমি যে একটা ড্রাইভার, আমার কাছে অসহ্য লাগে এই রাস্তা কাটাকাটির জন্য। উন্নয়নের স্বার্থে দুর্ভোগের সঙ্গে সমঝোতা কিংবা দুর্ভোগকেই নিয়তি মনে করে উন্নয়নের সান্ত্বনা, যেভাবে বলুন না কেন একমাত্র ভুক্তভোগীরাই বোঝেন এর যাতনা, এমন আক্ষেপ এই এলাকার হাজারো মানুষের। এইভাবে যে আমাদের জনগণের ভোগান্তি করতেছে, এটা আমরা খুব কষ্টের ভিতরে আছি। রাস্তায় যে পরিমাণ ধুলো হচ্ছে, ধুলোয় তো অনেক খারাপ অবস্থা। যেখানে আপনার আধা ঘন্টা লাগার কথা, ওইখানে আপনার লেগে যাচ্ছে 1 থেকে 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। জনদুর্ভোগের কথা স্বীকার করে প্রকল্পটির পরিচালক বলছেন, এবছরের শেষে মূল কাজে হাত দেবেন তারা। সাধারণত 2 ধরনের ইউটিলিটি, এগুলি আমরা গত নভেম্বরের 1 তারিখ থেকে কাজ শুরু করেছিলাম। মোটামুটি 80% কাজ আমরা কমপ্লিট করতে পেরেছি। আশা করছি বর্ষা পুরোদমে আসার আগে আমাদের এই কাজ শেষ হবে। প্রকল্প এলাকায় দুর্ভোগ কমাতে বেশ কিছু সুপারিশ করেছিলেন বিশেষজ্ঞরা। সেসব বাস্তবায়ন হলে ভোগান্তি অনেকটাই কমবে বলেও মনে করেন তারা। কনস্ট্রাকশন চলাকালীন সময় অনেকগুলি বিকল্প পথ খোলার ব্যবস্থা করা হচ্ছে। ক্যান্টনমেন্টের সংরক্ষিত এলাকা দিয়েও জনগণকে সীমিতভাবে চলাচলের একটা ব্যবস্থা করা হবে, যেটা মহাখালী ফ্লাইওভার কনস্ট্রাকশনের সময় করা হয়েছিল আর কি। তাহলে আমাদের ধারণা কিছুটা হলো এই জায়গায় চাপটা কমবে। প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এটি চালু হবে 2019 সালের মাঝামাঝিতে। বাকি পথ অর্থাৎ আগারগাঁও থেকে মতিঝিল রুটের কাজই শুরু হবে 2019-এর পর। পুরো প্রকল্প চালু হলে উত্তরা থেকে মতিঝিল পৌঁছতে সময় লাগবে 38 মিনিট। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছে হুন্ডি ব্যবসায়ীরা, দ্রুত কমছে রেমিটেন্সের হার, ক্ষতিগ্রস্ত এক্সচেঞ্জ হাউসগুলো, তদন্তে ব্রিটিশ সরকার। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন 2017-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শুরুর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1-এর রেপ্লিকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এ সময় আগামী ডিসেম্বরেই দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 কক্ষপথে স্থাপন করার কথা মন্ত্রিসভাকে জানান তারানা হালিম। আজকের মন্ত্রিসভার বৈঠকে আয়কর আইন 2017-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ব্রিফিংয়ে মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান। সময় সংবাদের 6 বছর পূর্তিতে গেল 5 বছরের মতো এবারও দর্শনীয় স্থান থেকে সংবাদ প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার কুয়াকাটা থেকে সময় সংবাদের আয়োজনে থাকছে এখানকার পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে রিপোর্ট। সমুদ্রকন্যা কুয়াকাটার দর্শনীয় স্থানগুলো মুগ্ধ করে রেখেছে পর্যটকদের, তবে নজরদারির অভাবে পর্যটন স্পটগুলো হারাচ্ছে তার সৌন্দর্য। যাতায়াতের ভোগান্তির কারণে অনেকেই যেতে পারছেন না স্পটগুলোতে। আর উন্নয়নে বাধা হিসেবে অর্থের অভাবের কথা জানালেন মেয়র। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সূর্যোদয় দেখার ইচ্ছে ভোর না হতেই পর্যটকদের টেনে নিয়ে যায় এই বেলাভূমিতে। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় পর্যটকদের উচ্ছ্বাস, আর সমুদ্রের উত্তাল ঢেউ মুহূর্তেই মন কাড়ে পর্যটকদের। কুয়াকাটায় ঘুরতে যাওয়া পর্যটকদের আকর্ষণের আরেকটা স্থান লাল কাঁকড়ার চর। বালুর মধ্যে ছোট ছোট গর্ত থেকে বের হয়ে আসা অসংখ্য লাল কাঁকড়া বিস্মিত করে সবাইকে। এছাড়া রয়েছে বৌদ্ধবিহার, ঝাউবাগান সহ অন্তত 11টি পর্যটন স্পট। লাল কাঁকড়ার চর, লেবুর বন, তারপর বৌদ্ধবিহার, সবকিছু মিলিয়ে। আর কেনাকাটা বার্মিজ মার্কেটে যে সবাই কিনলাম। অনেক আগে থেকে এখানে পুরনো শুটকি পল্লী প্লাস হচ্ছে অনেকগুলো লাল কাঁকড়ার বীজ আর অনেক কিছুই আছে এখানে দেখার মতো আশেপাশে। তবে কুয়াকাটার সৌন্দর্য উপভোগে বেশ ভোগান্তি পোহাতে হয় পর্যটকদের। বেশিরভাগ স্পটে যাওয়ার রাস্তা তৈরি হয়নি এখনো। সংস্কারের অভাবে জাতীয় উদ্যানটিও হারাচ্ছে সৌন্দর্য। বিভিন্ন সড়কে আলোর ব্যবস্থা না থাকায় ঘাটতি রয়েছে নিরাপত্তার। অভাব আছে ভালো মানের হোটেল মোটেলেরও। যাওয়ার ব্যবস্থার জন্য যে এটা উন্নত করা দরকার,
দরকার। আর পর্যটক কেন্দ্র হিসাবে আসলে যতটা সুন্দর হওয়ার কথা ততটা আর কি বেসিক্যালি সুন্দর না। সমুদ্র সৈকতটা তো খুবই চমৎকার, কিন্তু পথ ঘাটগুলো এত অব্যবস্থাপনা আর কি ভাঙাচোরা, যার কারণে যাওয়া আসাটা খুব কঠিন। তবে পর্যটকদের আকৃষ্ট করতে মাস্টার প্ল্যান রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী। কিছু কিছু জায়গায় আমরা ইন্ডিকেট করছি এই জায়গায় এইসব জিনিস দরকার, কারণ রোড, ড্রেন, কালভার্ট, ব্রিজ এবং যা হচ্ছে পর্যটকদের আকৃষ্ট করে এই ধরনের ডিজাইন সম্বলিত নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি। পৌর মেয়র জানালেন, বরাদ্দের অভাবে উন্নয়ন কাজ কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। এই কুয়াকাটা পৌরসভায় 182 কোটি টাকার যে প্রকল্প দাখিল করছি, এটা যদি আমি পাই তাহলে মোটামুটি একটা অবস্থানে আমরা যাইতে পারবো। এরপরও আরো 200 কোটি টাকা দরকার। 12.75 বর্গ কিলোমিটার এলাকার 9টি ওয়ার্ডে প্রায় 50,000 মানুষের শহর কুয়াকাটাকে 2010 সালে পৌরসভা ঘোষণা করা হয়। সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। একসময় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের হাত ধরেই সাগরকন্যা কুয়াকাটার জন্ম। এখন সেই কুয়াকাটার পর্যটনকে ঘিরেই চলছে অধিকাংশ রাখাইন পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে সঙ্গে শুধু সংখ্যাই নয়, হারাতে বসেছে তাদের সংস্কৃতি। কুয়াকাটার রাখাইন সম্প্রদায়কে ঐতিহ্য হিসেবে বিবেচনা করে তাদের টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে জানালেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জনশ্রুতি আছে 18 শতকের মাঝামাঝি সময়ে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে 2 শতাধিক রাখাইন পরিবার নৌকাযোগে এসে আশ্রয় নেয় এই সাগর পাড়ে। গড়ে ওঠে মানব বসতি। আর জনবসতির অপরিহার্য সুপেয় পানির জন্য খোরাক কুয়া থেকে এলাকার নামকরণ করা হয় কুয়াকাটা। এরপর এই সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আস্তে আস্তে পর্যটন এলাকাতে পরিণত হয় সাগরকন্যা কুয়াকাটা। আর তার প্রাণ হয়ে ওঠে এখানকার রাখাইন সম্প্রদায়। গড়ে ওঠে নতুন নতুন রাখাইন পল্লী ও মার্কেট। পর্যটকদের কাছে বিপুল চাহিদা থাকায় নিজেদের হাতে তৈরি কাপড় ও বিভিন্ন জিনিস বিক্রি করে জীবিকা নির্বাহ করতে শুরু করে তারা। টাকা জমি যা আসলে আগে সব ওই দখল করে লেগে গেছে, মানে আমাদের কিছু না, আমরা টাট বুনিয়া সংসার চালাই। আমরা যে কাপড় বুনাই সেইটাগুলা তো লেজু দাম পাইতে আসি না। এখানে লোক সংখ্যা আসে, টুরিস্টরা আসে, এই কারণে আমরা এত কিছু করি। অভাব অনটনের কারণে আমরা এখান থেকে চলে গেছি। তবে সময়ের পালাক্রমে এলাকায় বাঙালিরা প্রবেশ করায় কমতে শুরু করে রাখাইনদের আধিপত্য। পর্যটনে আমাদের জন্য একটা রাখাইন মার্কেট দেশের সরকার, কিন্তু চারিদিকে তো রাখাইন না, সব বাঙালি। তাই আমরা ওই জমিতে কিভাবে ব্যবসা করে খাবো? শিক্ষা অনুপাতে তাদেরকে চাকরি দেওয়া উচিত, তাহলে আমরা এই দেশে টিকব। রাখাইনরা এলাকার প্রধান আকর্ষণ বলে তাদের টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানালেন এসডিএ এর নির্বাহী পরিচালক। এরা হচ্ছে পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ। কুয়াকাটার ঐতিহ্য হিসেবে তাদের টিকিয়ে রাখতে সরকারি, বেসরকারি সংস্থা ও এনজিওকে এগিয়ে আসতে হবে। জেলা প্রশাসক জানালেন, রাখাইনদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। রাখাইনদের জন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসাবে বরাদ্দ দেওয়া হয়ে থাকে প্রতি বছর। এছাড়া ভাবনা কেন্দ্র নির্মাণ করেছে সরকার। এছাড়া আমরা আশা করছি যে সামনে গুচ্ছগ্রাম প্রকল্প থেকে তাদের জন্য ঘর করার ব্যবস্থা করা হবে। বর্তমানে কুয়াকাটা 24টি পাড়ায় 1700 রাখাইন সদস্য বসবাস করছেন। সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী। সময় সংবাদে আরো থাকছে। তুরস্কের সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে প্রেসিডেন্ট এরদোয়ানের জয়। ভোট পুনর্গণনার দাবি বিরোধী দলের। প্রমত্তা পদ্মার গতিপথ পরিবর্তন হয়ে চলে যাচ্ছে ভারতীয় সীমান্তে। এতে রাজশাহী সীমান্তে ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ। এ কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বছর 10 আগে শুষ্ক মৌসুমেও পদ্মায় থই থই করত পানি, কিন্তু এখন সে চিত্র বদলে গেছে। শহর রক্ষা বাঁধ থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে চলে গেছে নদীর গতিপ্রবাহ। ফারাক্কা গেট খুলে দেয় বর্ষা মৌসুমে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। তখন প্রমত্তা এ নদীর বিপুল স্রোতে কখনো শহর রক্ষা বাঁধ, কখনো বা ভাঙন ধরে দক্ষিণ চরাঞ্চলে। গেল কয়েক বছরের অব্যাহত ভাঙনের ফলে এখন মূল শহর থেকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে।
এতে দক্ষিণ চরাঞ্চল খানপুর, খিদিরপুর ও চরমাজার দিয়ার সংলগ্ন সীমান্তরেখা অতিক্রম করে কোনো কোনো জায়গায় নদীর গতিপ্রবাহ ভারতীয় সীমান্তরেখার মধ্যে ঢুকে পড়েছে। ওই অংশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় জেলে ও চরাঞ্চলের বাসিন্দাদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নদীটা আগে ছিল হচ্ছে শহরের কেন্দ্রস্থলে, এখন আমাদের এদিকে পদ্মার চরে এসে এটা ভাঙে আপনার ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে। এখন আমাদের যেটা নদীর যা গতি তাতে আমাদেরকে ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। যেভাবে ভাঙনের চাপ তাতে ভাঙতে ভাঙতে বেশি আমরা ধরেন ইন্ডিয়ার মধ্যে চলে যাই। আসলে ইন্ডিয়া তো আমাদেরকে নিবে না। বিশেষজ্ঞরা বলছেন এ অবস্থা চলতে থাকলে নিজেদের ভূখণ্ড হারানোর পাশাপাশি পদ্মার একক আধিপত্যও হারাতে হবে বাংলাদেশকে। যদি নদী সম্পূর্ণভাবে ভারতের সীমানার অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তো ভৌগোলিকভাবে আমরা তো সেই ভৌগোলিক সীমারেখা অতিক্রম করতে পারবো না। সেক্ষেত্রে তো আমাদের আধিপত্য খর্ব হবে। রিভার ড্রেজিং এর যে বিষয়টা, এটা করলে হয়তো আমরা এখনো আমাদের নদীটাকে আমাদের দিকে রাখতে পারবো। তবে সংকট উত্তরণে আগামী বছর থেকে নদীতে নিয়মিত ড্রেজিং করার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। আপাতত আমরা ওইখানে যাচ্ছি না, আমরা লেপটাকে আরো বেশি সুদৃঢ় করে ড্রেজিং করে দিতে চাই, যেন আর রাইটে না ভাঙে, চরটা না ভাঙে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বর্ষায় ফারাক্কা দিয়ে আসা 1.5 বিলিয়ন টন পলিমাটি জমে শুষ্ক মৌসুমে নদীর বুকে জাগে বিশাল চর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন প্রবাসীরা, কিন্তু নানা কারণে এই রেমিটেন্সের হার কমছে দিন দিন। এর অন্যতম কারণ হুন্ডি। হুন্ডি ব্যবসায়ীরা এখন অর্থ লেনদেনে ব্যবহার করছে বিকাশ সার্ভিস, অথচ বিদেশ থেকে বিকাশের মাধ্যমে অর্থ লেনদেন সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। তানভীর হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই মার্চ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৭২,৪০০ কোটি টাকা। আগের অর্থ বছরে একই সময়ে এই অঙ্ক ছিল ৮৬,৫০০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রেমিটেন্স কমেছে প্রায় ১৪,১০০ কোটি টাকা। আমরা এই বিষয়টা বিকাশের সাথে যোগাযোগ করেছি এবং বিকাশ থেকে কনফার্ম করেছে যে ওয়েস্টার্ন ইউনিয়ন এবং ব্র্যাক সজন ছাড়া বিকাশের যুক্তরাজ্যে কোনো মানি এক্সচেঞ্জ কোনো বিষয়ে কোনো এগ্রিমেন্ট বা কোনো এজেন্ট নাই। সেই ক্ষেত্রে এইগুলা আসলে অবৈধ। বিকাশের মাধ্যমে অবৈধভাবে অর্থ পাঠানোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুমোদিত এক্সচেঞ্জ হাউসগুলো। বিকাশের মাধ্যমে কাগজপত্র ছাড়া বাংলাদেশে যে টাকাগুলো চলে যাচ্ছে সেগুলো সম্পূর্ণ অবৈধ এবং হুন্ডি। এতে করে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যে এক্সচেঞ্জ হাউসগুলো এখানে আমরা আছি তারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে কোনো প্রকার নিয়ম নীতি কিংবা কাগজপত্রের প্রয়োজন না থাকায় প্রবাসীরা বিকাশের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। বিকাশে টাকাগুলো পাঠাইতে কোনো কাগজপত্র লাগে না, কোনো ঝামেলা নাই, সহজে পাঠানো যায় এবং সহজে ওইখানে টাকা রিসিভ করতে পারে। বর্তমানে বাংলাদেশে বিকাশের নিবন্ধিত গ্রাহক সংখ্যা 2,70,00,000 ও দেশব্যাপী 1,65,000 এজেন্ট রয়েছে বলে বিকাশ সূত্রে জানা গেছে। দেশের জেলা উপজেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে মোবাইল ব্যাংকিং সিস্টেমে বিকাশের মাধ্যমে হুন্ডির শক্তিশালী নেটওয়ার্ক। হুন্ডির এই নতুন মাধ্যম নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক। লেনদেন খুব সহজ হওয়ায় বিদেশ থেকে প্রতি বছর হুন্ডির মাধ্যমে বিপুল সংখ্যক রেমিটেন্স পাঠাচ্ছে প্রবাসীরা। আর হুন্ডি ব্যবসায়ীরা অর্থ লেনদেনের আধুনিক মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বিকাশকে। লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের অভিযোগের ভিত্তিতে রেমিটেন্স পেয়ানোর ক্ষেত্রে অবৈধভাবে বিকাশকে ব্যবহারের বিষয়ে তদন্তে নেমেছে ব্রিটিশ সরকার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশের পক্ষ থেকে নানামাত্রিক প্রচেষ্টার পরও বিভিন্ন অজুহাতে বিশেষ বাজার সুবিধা জিএসপি পুনর্বহাল করছে না যুক্তরাষ্ট্র। ব্যবসায়ীরা বলছেন মার্কিন বাজারে জিএসপি সুবিধা আদায় করতে পারলে পোশাক খাতের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠায় এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এই সুবিধা আদায়ে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রশ্নে ভিন্নমত রয়েছে অর্থনীতিবিদদের মধ্যে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর বিধান অনুযায়ী উন্নত দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি পায় স্বল্পোন্নত দেশগুলো।
সে নিয়মে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যে এই সুবিধা পেয়ে আসছিল বাংলাদেশ। তবে 2013 সালের মাঝামাঝি কারখানার কমপ্লায়েন্স ইস্যুতে পোশাক রপ্তানিতে জিএসপি স্থগিত করে মার্কিন প্রশাসন। এরপর পেরিয়ে গেছে প্রায় 3.5 বছর। শর্তের প্রায় সবকটি পূরণ করলেও ফেরত পাওয়া যায়নি এই বাজার সুবিধা। আমদানি নিরুৎসাহিত করতে কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। তাই জিএসপির পেছনে না ছোটার পরামর্শ বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদের। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে আমার মূল লক্ষ্য হলো আমেরিকান অর্থনীতিতে উৎপাদন করা, যাতে আমেরিকায় কর্মসংস্থান বাড়ে। তাহলে তো জিএসপি দেওয়াটা তার বাংলাদেশের মতো অর্থনীতিকে জিএসপি সুবিধাটা দেওয়াটা তার পরিপন্থী হবে। অন্যদিকে সুবিধা আদায়ে রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ সিপিডির এই গবেষণা পরিচালকের। বাংলাদেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধার যে একটা যৌক্তিক ভিত্তি রয়েছে, টিকফার মতো প্ল্যাটফর্ম যেখানে কিনা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করে থাকে, সেখানে আসলে এই বিষয়গুলোর অবতারণা করবার একটি রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং একই সাথে এর একটা অর্থনৈতিক যৌক্তিকতাও রয়েছে। ব্যবসায়ীরা বলছেন দেশের অর্থনীতিতে মার্কিন জিএসপির বড় প্রভাব নেই, তবে বিশ্বের অন্যান্য বাজারে এই ইস্যু পোশাক শিল্পের অগ্রগতি প্রশ্নের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তাদের। আমরা যে বিলিয়নস অফ ডলারের যে অন্যান্য জায়গাতে আমরা যে জিএসপি সুবিধাগুলো পাচ্ছি, তারা কোনো কারণে এই যে আমাদের জিএসপিটা আমেরিকা থেকে না পাওয়াকে যদি একটা দৃষ্টান্ত কিংবা একটা রেফারেন্স হিসাবে নিয়ে যায়, সেটা আমাদের জন্য কিন্তু সাংঘাতিক রকমের বিপর্যয় হবে। রপ্তানি আয় বাড়াতে বাজার সুবিধার পাশাপাশি ইউরোপ আমেরিকার বাইরে নতুন বাজার সৃষ্টিতে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সংকট দ্রুত সমাধান করা না হলে সাভারে চামড়া শিল্প নগরীতে চালুর ট্যানারি কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। সকালে রাজধানীর লালবাগে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। এ সময় চামড়া শিল্পের এই অবস্থার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র ও বিসিককে দায়ী করে তাদের শাস্তির দাবি জানান সংগঠনের নেতারা। টঙ্গীর পাশে হাজার হাজার আপনাকে টেক্সটাইল মিল, সেই টেক্সটাইল মিলের বর্জ্য, কেমিক্যালের বর্জ্য সমস্ত তুরাগ নদীতে পড়তেছে। কোথায় কোথায় সেখানে তো কোনো পরিবেশবিদরা গিয়ে কথা বলতেছে না। আমাদের 9 দফা দাবি যাতে অচিরে বাস্তবায়ন করা হয়, না হলে সারা বাংলাদেশ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। আবারও যে কয়টি ট্যানারি শুরু করেছে আপনার বিশেষত ওয়েটগুলো, সেই ওয়েটগুলো প্রোডাকশন আমরা বন্ধ করে দেব। আমরা আশা প্রকাশ করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে সদয় দৃষ্টি দেবেন এবং এক্ষেত্রে রিলেটেড যারা যে সঠিক কাজগুলো করে নাই তাদের প্রতি তিনি অবশ্যই তাদের দেশের বাইরের খবর। তুরস্কের সংবিধান সংশোধনের প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ের মুখ দেখলেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার হ্যাঁ শিবিরের পক্ষে ভোট পড়েছে 51% ভোট। অন্যদিকে না ব্যালটে ভোট পড়েছে প্রায় 49%। এর ফলে 12 বছরের জন্য প্রেসিডেন্টের নিরঙ্কুশ নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন এরদোয়ান। ভোটে কারচুপি হয়েছে উল্লেখ করে 60% ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে বিরোধী দল। সংবিধান সংশোধনের জন্য অনুষ্ঠিত রোববারের গণভোটে এরদোয়ানের হ্যাঁ শিবিরের প্রতি আস্থা পোষণ করেন সংখ্যাগরিষ্ঠ মানুষ। এদিন দেশজুড়ে 1,67,000 ভোট কেন্দ্রে প্রায় 5.5 কোটি তুর্কি নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে এরদোয়ানের পক্ষে জয় নিশ্চিত হলে স্বস্তি প্রকাশ করেন তার সমর্থকরা। এরদোয়ান ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সার্বিক উন্নয়ন হয়েছে, তাই আমি সামনের দিনগুলোয় তাকেই ক্ষমতায় দেখতে চাই। এই বিজয়ের ফলে তুরস্কে পার্লামেন্টারি শাসন ব্যবস্থার পরিবর্তে জারি হবে প্রেসিডেন্টের নির্বাহী শাসন কাঠামো। 2029 সাল পর্যন্ত অর্থাৎ 12 বছর পর্যন্ত প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন এরদোয়ান। বাজেট তৈরি, জরুরি অবস্থা জারি, এমনকি ডিক্রি জারির মাধ্যমে আইন প্রণয়নের ক্ষমতাও থাকবে তার হাতে। এই বিজয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোয়ান। আমার প্রতি আবারও আস্থা রাখার জন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। নতুন ব্যবস্থায় জনগণের অধিকার নিশ্চিত করা সহজ হবে। আমাদের দায়িত্ব দেশের স্বার্থে সবাইকে পাশে নিয়ে কাজ করে যাওয়া। তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে প্রায় 60% ভোট পুনর্গণনার দাবি জানান। জনতার রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল, তবে নির্বাচন বোর্ডের একটি বেআইনি সিদ্ধান্ত এই গণভোটকে বিতর্কিত করেছে। আমরা স্বচ্ছতা চাই।
তবে এই অগাধ ক্ষমতাধর প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা সম্ভব একমাত্র অভিশংসনের মাধ্যমে। সেক্ষেত্রে পার্লামেন্টে 2/3 ভোট পেতে হবে এমপিদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ফিরমিনোর করা একমাত্র গোলে ওয়েস্ট ব্রমউইচকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষ 3-এ উঠে এসেছে অলরেডরা। হাই ভোল্টেজ ম্যাচে টেবিল টপার চেলসিকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে চেলসির অবস্থান অপরিবর্তিত থাকলেও 3 পয়েন্ট কুড়িয়ে রেড ডেভিলরা উঠে এসেছে 5 নম্বরে। আগের রাতে জয় পাওয়ায় লিভারপুলকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের 3য় স্থান দখলে নেয় ম্যানচেস্টার সিটি। তাই শীর্ষ 3-এর জায়গা পুনরায় দখল করতে জয়ের পুরো আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ব্রমউইচের মাঠে আতিথ্য নেয় লিভারপুল। মিলনার, উইজনালডাম, কোটিনহোদের সমন্বয়ে পরিপূর্ণ দল নিয়ে এদিন ওয়েস্ট ব্রমউইচের মুখোমুখি হয় লিভারপুল। কিন্তু স্বাগতিকদের শক্ত রক্ষণ ভাগের সামনে এদিন যেন নিজেদের খোলস ছেড়েই বেরোতে পারছিল না অলরেডরা। তাই তো গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। মিলনারের ফ্রি কিক লুকাস হয়ে শেষ পর্যন্ত ফিরমিনোর হেডে গোলে রূপ নেয় চলতি মৌসুমে লিগের হয়ে যা ফিরমিনোর করা 11তম গোল। দ্বিতীয়ার্ধে ফিরেও স্বাগতিকদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি লিভারপুল। আক্রমণের ধার বাড়ালেও ফিনিশিং এর অভাবে বারবার হতাশ হতে হয় তাদের। এমনকি ম্যাচ শেষে যোগ করার সময় ফাঁকা গোলপোস্ট পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেনি অতিথিরা। তাই ওই 1 গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় ইয়র্গেন ক্লপের শিষ্যদের। এদিকে ওল্ড ট্রাফোর্ডে হাই ভোল্টেজ ম্যাচে চেলসির মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড, যেখানে টেবিল টপার চেলসির জন্য শীর্ষস্থান পোক্ত করার মিশন হলেও স্বাগতিকদের জন্য তা পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশন। তাই তো ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের 7 মিনিটে রাশফোর্ডের গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। লিড নিয়েই বিরতিতে যায় পগবা, ডি হিয়ারা। বিরতির পর ফিরে লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ম্যাচের 49 মিনিটেই হেরেরার গোলে ব্যবধান 2-0 করে হোসে মরিনহোর দল। এরপর ইব্রাহিমোভিচদের মাঠে নামিয়েও আর গোলের দেখা পায়নি ইউনাইটেড। অন্যদিকে স্বাগতিকদের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি ব্লুরা। ফলে বিনা পয়েন্টে মাঠ ছাড়তে হয় অ্যান্টনিও কন্তের শিষ্যদের। আর শীর্ষ 5-এ ওঠার আনন্দে মাতে ম্যানচেস্টার ইউনাইটেড। ফারজানা মুমু, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধ হলেও ভাড়া আদায়ে নির্দেশনা মানছে না চালক ও সহকারীরা। অমান্যকারীদের রুট পারমিট বাতিলের ঘোষণা বিআরটিএর। মেট্রো রেলের মূল কাজ শুরুর আগেই দুর্ভোগ চরমে। যানজট আর ধুলার রাজ্যে অসহায় রাজধানীবাসী। সেবা সংস্থার কাজ শেষে হবে বিকল্প রুট বলছে কর্তৃপক্ষ। অপার সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটার সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। অর্থ সংকটের দোহাই মেয়রের। এবং সাগরকন্যা কুয়াকাটার পর্যটনকে ঘিরেই অধিকাংশ রাখাইন সম্প্রদায়ের জীবিকা। সময়ের সঙ্গে হারাতে বসেছে তাদের ঐতিহ্য। সরকারি পৃষ্ঠপোষকতার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।